60-এর ধারা 503 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আমরা এই প্রসঙ্গে একটা ছবি দেখাতে পারি। আমেরিকার এক কংগ্রেসম্যানকে এক ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট হত্যার প্ররোচনায় ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে সরকার মিডিয়া নির্বিকার। হত্যার প্ররোচনা এবং হুমকির পরিপ্রেক্ষিতে আমরা থানায় সাধারণ ডায়েরি করে তদন্ত পূর্বক বিচার দাবি করেছি, কিন্তু পুলিশ এখন পর্যন্ত সাড়া দেয়নি। আমার এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পরবর্তীতে জানা গেল এই সাফওয়ান চৌধুরীর রেবিল সাহারা চৌধুরী নামের ট্রান্সজেন্ডার নারী হিসেবে নিজেকে পরিচয় দেয়। তিনি সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী। প্রকাশ্যে হত্যা প্ররোচনার বিষয়টি অবগত হওয়ার পর উক্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাস ও ক্যাম্পাসে ধারালো অস্ত্র, চাকু, ছুরি, হাতুড়ি বহন, সহপাঠীদের উস্কানি এবং আমাদের হত্যার প্ররোচনার গ্রাউন্ডে তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, সাফওয়ান চৌধুরী রেবেল ওরফে সাহারা চৌধুরীর বহিষ্কারের ঘটনাটিকে মব সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে প্রকাশ্যে হত্যা প্ররোচনাকারীর পক্ষে সমর্থন জানান দেশের সুপরিচিত রাজনীতিবিদ জুনায়েদ সাকি সহ বাম সংগঠনের সাথে জড়িত আরও অনেকে। আরও অবাক করা বিষয় হচ্ছে যে 162 জন তথাকথিত বিশিষ্ট নাগরিক হত্যার প্ররোচনাকে সমর্থন করে উল্টো আমাদেরকেই জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন। এই বিবৃতি দাতাদের মধ্যে বিশেষ করে প্রফেসর আনু মোহাম্মদ, প্রফেসর সামিনা লুৎফা, আইনজীবী এবং টিভি ব্যক্তিত্ব মঞ্জুর মতিন সাফওয়ান চৌধুরী রেবিলকে আর্টিস্ট হিসেবে গণ্য করে বিভৎস কার্টুনকে ক্যারিকেচার হিসেবে মিডিয়াতে উপস্থাপন করেছে। সেই বিবৃতিতে আমাদের ক্ষমা চাওয়ার কথা বলে শব্দের মারপেচ দিয়ে সমকামী অধিকার দাবি করেন, যা দেশের আইনের পরিপন্থী। প্যানেল কোড ধারা 377। এই ধারা অনুযায়ী সমকামিতা হচ্ছে অপরাধ, 10 বছরের কারাদণ্ডের সাথে জড়িত। শুধু তাই নয়, বিবৃতি দাতারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করেন। একজন শিক্ষক হিসেবে নৈতিক গ্রাউন্ড থেকে পরিবার বিধ্বংসী সমকামিতা বান্ধব পলিসি তৈরির বিরুদ্ধে জনগণকে সচেতন করা আমার এই প্রচেষ্টাকে ট্রান্সজেন্ডার তথা সমকামীদের হত্যাযোগ্য মনে করার ভয়ঙ্কর মিথ্যা দাবি করেছেন। বাস্তবতা হচ্ছে, দেশের আইনের দৃষ্টিতে প্রফেসর আনু মোহাম্মদ, সামিনা লুৎফা এবং মঞ্জুর মতিনরাই শব্দের মারপ্যাচে আইডেন্টিটির নামে পরিবার বিধ্বংসী সমকামী অধিকার দাবি করেছেন, যা অপরাধযোগ্য। এহেন পরিস্থিতিতে আমার জীবন এবং পরিবার নিয়ে শঙ্কা বোধ করছি। এলজিবিটি ইস্যু নিয়ে কয়েকটি কথা বলতে চাই। এই বিষয়টির ব্যাপকতা এবং গভীরতা 2022 সালের আগ পর্যন্ত আমার তেমন জানা ছিল না। একটি জার্নাল পেপার জমা দেওয়ার পর সেটি স্ট্যাটাস চেক করার জন্য দেখলাম আমাকে অ্যাক্সেস দিচ্ছে না। এলজিবিটি সংক্রান্ত ফর্ম ফিল আপ করতে হবে। এ ঘটনা 2 বার ঘটে। তখন কিছুটা রাগান্বিত হয়ে ফেসবুকে একটি পোস্ট দেই, পশ্চিমা বিশ্ব এলজিবিটি এজেন্ডা জোর করে আমাদের উপর চাপাতে চায়। পোস্ট দেওয়ার পর দেখলাম সেটি ভাইরালের মতো হয়ে গেল মুহূর্তের মধ্যেই। তখন ভয় পেয়ে যাই। অনেক বড় ঘটনা, যা আমার বইতে বিস্তারিত লিখেছি। আমার বইতে হ্যাঁ, এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম বাংলাদেশে এলজিবিটি আইনত লিগাল হওয়ার দ্বার প্রান্তে। পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ভাব ঢুকানো হয়েছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি ফর্ম পরিবর্তন করে এলজিবিটি বান্ধব করা হয়েছে। যেমন পাসপোর্ট আবেদনপত্র, সেখানে আগে সেক্স ছিল, বর্তমানে জেন্ডার ইনক্লুড করা হয়েছে। একটা বিষয় জানা রাখা দরকার, সেক্স হচ্ছে বায়োলজিক্যাল, শারীরিক, আর জেন্ডার হচ্ছে মনস্তাত্ত্বিক, যেটা বায়োলজির সাথে লিঙ্ক নাই।
একজন ছেলে মেয়ে দাবি করতে পারে, এটাই হচ্ছে জেন্ডার। 100টা জেন্ডার হতে পারে। এমনকি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডার কোটা খোলা হয়েছে, স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। আরও বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বাংলাদেশের মতো 92% মুসলিমদের দেশে সবার অগোচরে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের ড্রাফটও প্রস্তুত করা হয়েছে, যা 2024 সালের নতুন সংসদে পাশ হওয়ার কথা ছিল। এসব ঘটনা, এরপরের ঘটনা আপনারা সবাই জানেন, আসিফ মাহতাব যে বই ছিঁড়ে প্রতিবাদের ঘটনা। এরপর যেটা ঘটে, কয়েক বছরের দিনরাত পরিশ্রম করে এলজিবিটি সচেতনতা করতে প্রায় এই 600 পেজের বই, রেফারেন্স বই আমি তৈরি করেছি, যেখানে গত 20 বছর ধরে বাংলাদেশে গড়ে ওঠা এলজিবিটি নেটওয়ার্ক উন্মোচন করা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথের নেতৃত্বে আইসিডিডিআরবি, বন্ধু সোশ্যাল এনজিও, প্রথম আলো, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন নামক মূলধারার মিডিয়া পশ্চিমা যৌন বিকৃতির এজেন্ডা বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। আমার এই বইতে পর্যাপ্ত তথ্যপত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারাই দাবি করেছে সবকিছু, এটা আমার নিজের কোনো কথা না। অনেক কাঙ্ক্ষিত জুলাই অভ্যুত্থান হলো, নতুন স্বপ্ন দেখতে শুরু করি। 2000 মানুষের জীবন, 30,000 মানুষ আহত, 400-র বেশি মানুষ অন্ধত্ব বরণ করে। এর বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ নিয়ে আমরা আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম। কিন্তু আবু সাইদের রক্তের সাথে বেইমানি করে ইন্টারিম সরকার বিভিন্ন সংস্কার প্রস্তাব, পলিসিতে শব্দের মারপেচ দিয়ে লিঙ্গ পরিচয় তথা এলজিবিটি অন্তর্ভুক্ত করেছে। এ পর্যন্ত 6টি প্রকাশিত সংস্কার প্রস্তাবে শব্দের মারপেচে এলজিবিটি বান্ধব করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, গতকাল জানা গেল ইন্টারিম গোপনে ILOC 190 চুক্তি রেটিফিকেশন করেছে, যার মাধ্যমে গার্মেন্ট শিল্প এলজিবিটি বান্ধব হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। একটি বিষয় স্পষ্ট করা জরুরি, যেটা নিয়ে বাংলাদেশে অনেক মিসকনসেপশন আছে। এলজিবিটিকে অধিকারের বিষয়, তা আমাদের দেশে কম শিক্ষিত তো বটেই, উচ্চ শিক্ষিতরাও বুঝে না। একটা জিনিস ক্লিয়ার করতে হবে, সমকামী আচরণ এবং সমকামী পরিচয় ভিত্তিক সংখ্যালঘু অধিকারের মধ্যে পার্থক্য রয়েছে। বিভিন্ন হোস্টেলে, যেমন ক্যাডেট কলেজ, মাদ্রাসা, আর্মি ব্যারাক, মেসে গোপনে কেউ কেউ সমকামী আচরণে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু বর্তমানের এলজিবিটি আন্দোলন হচ্ছে পরিচয় ভিত্তিক ইস্যু। বিকৃত আচরণকে পরিচয় বা আইডেন্টিটি মনে করে সমাজে এইটার বৈধতা অর্জন করার বিষয়, যার সাথে জড়িয়ে আছে সমলিঙ্গের বিয়ের ইস্যু, সেম সেক্স ম্যারেজ। সমকামিতা বৈধ হলে যৌক্তিকভাবেই যে কোনো বিকৃতিকে নর্মালাইজ করা যাবে। যেমন কারো ড্রাগস নেওয়ার অধিকার, মাদক দ্রব্য সেবন করা অধিকার, সে এটা প্রমাণ করতে পারবে। কেউ কেউ চাইলে পা কেটে যদি যৌন তৃপ্তি লাভ করে, সেটাও অধিকারের বিষয় হবে। সে এখানে সে অন্যকে ক্ষতি করছে না, তার পা সে কাটবে। তো এইটা যেমন ট্রান্সজেন্ডার অধিকার, এটাও একটা অধিকার, এটার নাম হচ্ছে ট্রান্সএবল। এটা নিয়ে অনেক পেপার পাবলিশড হয়েছে। এমনকি আরও ভয়ঙ্কর অজাচার বা ইনসেস্ট নামক চরম বিকৃতি, এটা হচ্ছে পিতার সাথে মেয়ে, ছেলের সাথে মায়ের, ভাই বোনের যৌন সম্পর্ক, সমকামী সম্পর্ক ইত্যাদি। এই চরম বিকৃতিও সামাজিকভাবে নর্মালাইজ হতে পারে। ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে বাংলাদেশে ইতিমধ্যে অজাচার অধিকার নিয়েও এলজিবিটি অধিকার গোষ্ঠী 2007 সালের এক মিটিংয়ে আলোচনা করেছে, যা আমার এই বইতে বিস্তারিত ডকুমেন্টেড করা হয়েছে। অধিকার মানে হচ্ছে কি, এটা যে বললাম, আমাদের দেশের ধারণা খুবই দুর্বল। অধিকার মানে হচ্ছে সরকার জনগণের ট্যাক্সের টাকা বিকৃতিকে শিশু কিশোরের উপর চাপানো, তাদের ব্রেন ওয়াশ করা,
বই পুস্তক সহ বিভিন্ন পলিসির মাধ্যমে সামাজিকরণ করা সরকারের দায়িত্ব হয়ে যায়। তার মানে সরকার এই বিকৃতি প্রমোট করবে, এইটাই হচ্ছে অধিকারের বিষয়। সমকামিতা নর্মালাইজ হলে আমাদের সমাজ দ্রুত ভেঙে পড়বে। HIV, যেটা সমকামীদেরই রোগ হিসেবে পরিচিত, সেই 80 সাল থেকে এ পর্যন্ত যত স্টাডিতে দেখা গেছে এটা সমকামীদেরই রোগ। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, কিশোর গ্যাংয়ের উৎপাদ বেড়ে যাবে, কেননা এদের মধ্যে অপরাধ প্রবণতা, ড্রাগস নেওয়ার প্রবণতা, সেলফ হার্ম করার প্রবণতা অনেক অনেক বেশি। নারীদের নিরাপত্তা বিঘ্নিত করবে ট্রান্সজেন্ডাররা, মেয়েদের হোস্টেল ও জন্মগত পুরুষরা সিট নিবে। অবাক করা বিষয় হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশে একটি উদাহরণ তৈরি হয়েছে। প্রথম আলোয় এটাতে গর্ব করে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করেছে, এবং এইটা আমার এই বইতে ছবিসহ বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন তারা কি করেছে গত 20 বছরে সেই তথ্য উপাত্ত স্ক্রিনশট এই বইতে আছে। পশ্চিমা মানবাধিকার কায়েমের নামে দেশের তথাকথিত সুশীল সমাজ এবং সেকুলার মিডিয়া আমাদের সমাজকে ধ্বংস করে দিতে মরিয়া। দেশের বড় বড় এনজিওগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। আমি আমার বক্তব্য শেষ করছি কয়েকটি সুস্পষ্ট দাবি রেখে সরকারের কাছে। 1, শব্দের মার পেছে পরিবার বিধ্বংসী সমকামিতা সহ ট্রান্সজেন্ডারবাদ সামাজিক এবং আইনিভাবে নর্মালাইজ করার প্রচেষ্টা চলছে। তাই কিছু শব্দ যেমন ট্রান্সজেন্ডার, অন্তর্ভুক্তিমূলক, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কাউকে বাদ দিয়ে নয়, এই সমস্ত শব্দ বা পরিভাষাগুলোকে আইনি সংজ্ঞা স্পষ্ট করতে হবে। যেমন ধরুন অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভ সোসাইটি, এটি নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হচ্ছে। এটি কিন্তু 5 বছর আগেও ছিল না। ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ শব্দটি আমাদের দেশে এটা ইতিবাচক মনে করা হলো, আন্তর্জাতিকভাবে এটা সমকামিতা এলজিবিটিকে অন্তর্ভুক্ত করে। এটা আমরা চাই বা না চাই, এটা এস্টাবলিশড 2011 সালের পর থেকে। তেমনিভাবে জেন্ডার শব্দ বলতে আমরা বুঝি ছেলে ও মেয়ে, কারণ ঢাকা ভার্সিটি সব বিভিন্ন জেন্ডার স্টাডিজ আছে। 2010 সালে আগ পর্যন্ত জেন্ডার বলতে ছেলে এবং মেয়েই বোঝাইতো, বায়োলজিক্যাল। কিন্তু 2010 সালের পর থেকে জেন্ডার বলতে দুটি না, 100টির বেশি, 100টির অধিক হতে পারে। লাস্ট আপডেট ছিল 2160টা জেন্ডার। এটাকে নাম দেওয়া হয়েছে লিঙ্গ বৈচিত্র্য। লিঙ্গ বৈচিত্র্য নামে দেশে এটা পরিচয় করানো হয়েছে। দেখেন, আমেরিকা ট্রাম্প প্রেসিডেন্ট ইলেকশনের একটা এজেন্ডা ছিল এই জেন্ডারকে বাইনারি করবে, ছেলে মেয়েতে সংজ্ঞায়িত করবে শুধু বায়োলজিক্যালি, এবং সে ক্ষমতা গ্রহণ করে প্রথম দিনেই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে জেন্ডার শব্দকে সুস্পষ্ট সংজ্ঞায়িত করেছে। জেন্ডার বলতে আমেরিকার সিস্টেমে এখন 2টি বোঝায়, 100টি না। এই ছোট্ট একটা চেঞ্জের কারণে, পলিসিগত চেঞ্জের কারণে পুরো এলজিবিটি মুভমেন্ট হুঁচট খেয়েছে বিশ্বে। বিভিন্ন পলিসি চেঞ্জ হচ্ছে এই কারণে। সো দুঃখের বিষয় হচ্ছে আমেরিকা যেটা ছুঁড়ে ফেলছে, বাংলাদেশের মতো দেশে 90% মুসলিমদের দেশে সুশীলতা সেটা আঁকড়ে ধরছে। সেই শব্দগুলোর অস্পষ্টতা আইনগতভাবে নির্দিষ্ট করে দিতে দাবি জানাচ্ছি সরকারকে, যেন কেউ সুযোগ না নিতে পারে। 2 নম্বর দাবি হচ্ছে দেশে হিজড়াদের মোড়কে ট্রান্সজেন্ডার বা প্রমোট করা হচ্ছে 1997 সাল থেকে। ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক বিষয়, এটা মনে মনে নারী, মনে মনে পুরুষ, এটা কোনো বায়োলজিক্যাল বিষয় না। অন্যদিকে হিজড়া হচ্ছে জন্মগত সমস্যা, লিঙ্গ প্রতিবন্ধী, যেটা মেডিকেল প্রবলেম। আমরা সত্যিকারের হিজড়াতে সামাজিক পুনর্বাসনের জোর দাবি জানাই। ব্রিটিশ আমল থেকে তাদেরকে অবহেলিত এবং সমালোচিত করা হয়েছে, কারণ মুঘল সম্রাটদের অনুগত ছিল এই হিজড়ারা, খোজা, এবং তারা সেনাপতির পদও ছিল। এদেরকে, এই মুঘল সাম্রাজ্যকে দুর্বল করার জন্য ইংরেজরা প্ল্যান করে হিজড়াদেরকে সমালোচিত করেছে, এটা আমাদের জানা দরকার। সেই হিজড়াদেরকে এই এলজিবিটি ইস্যুর
বাস্তবায়ন করার জন্য সামনে আনা হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য কোনো উদ্যোগ নেওয়া তেমন ভাবে হয়নি। তো তাদের যে মানবতার জীবন, এই ভিক্ষা করে দল হিসেবে থাকে, এটা খুবই কষ্টকর। আমার খুব কষ্ট হয়। সেই সমস্ত প্রকৃত হিজড়া যারা মেডিকেলি প্রমাণিত, তাদেরকে পারিবারিকভাবে সামাজিকভাবে পুনর্বাসন করা সরকার সবারই দায়িত্ব। তো আমাদের মেসেজ হচ্ছে হিজড়াদেরকে পুনর্বাসন করতে হবে, সত্যিকারের হিজড়াদের পুনর্বাসন করতে হবে। থার্ড, যে অনেকে ভুল বুঝে না জেনে পর্নোগ্রাফি বিভিন্নভাবে সমকামী আচরণ প্র্যাকটিস করতে পারেন গোপনে। যারা স্বাভাবিক জীবনে এই বিকৃতি থেকে ফিরে আসতে চান, তাদেরকে সাপোর্ট দেওয়া আমাদের দায়িত্ব। এর জন্য সরকারের উচিত সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেন্টার স্থাপন করা এবং আলেমুল আমাদেরকেও এই বিষয়ে তাদের পাশে দাঁড়ানো, মানসিকভাবে তাদেরকে সুস্থ জীবনে ফিরে আসার জন্য ভূমিকা রাখতে পারেন। আর লাস্টের চতুর্থ দাবি, যেটা লাস্ট দাবি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থেই হত্যার প্ররোচনাকারীকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কারণ আমাদেরকে অনেক যুবকরা, ইয়াং জেনারেশন পছন্দ করে। আপনারা ইতিমধ্যে এগুলো জানেন। আসিফ মাহতাব গ্রামগঞ্জে থেকে সব জায়গায় পরিচিত। এই যুবকদের রক্ত গরম থাকে। আপনি তো জানেন 5 আগস্ট কি ঘটনা ঘটিয়েছে, যেটা কেউ কোশ্চিনকালও চিন্তা করতে পারেনি। তাদের প্রিয় শিক্ষককে যখন অপমান করা হচ্ছে, বিভৎস কার্টুন আঁকা হচ্ছে, এ কারণে তারা ক্ষুব্ধ হতে পারে। ক্ষুব্ধ হয়ে যদি ট্রান্সজেন্ডার জঙ্গির উপর কোনো আক্রমণ করে বসে, তাহলে পরিস্থিতি আরও অবনতি ঘটবে। সেক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারই দায়ী হবে। আমাদেরকে যারা ভালোবাসেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো সহিংস আচরণ করবেন না। আমাদের সমাজ স্থিতিশীল হোক, আমাদের দেশ জ্ঞান বিজ্ঞান মূল্যবোধে এগিয়ে যাক, এটাই হচ্ছে শিক্ষক হিসাবে, গবেষক হিসাবে আমার সারা জীবনের লক্ষ্য উদ্দেশ্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলে এই মুহূর্তে মোটামুটি অসুস্থ। আমার আসলে এখানে কথা বলার মিনিমাম কোনো আগ্রহ ছিল না, কিন্তু আমরা দেখেছি একটা স্বঘোষিত জঙ্গি যে ম্যানিফেস্টো লিখেছে তার জঙ্গিবাদী পরিকল্পনা নিয়ে, এবং সেই ম্যানিফেস্টো এবং তার নিজে বিভিন্ন কমেন্টে সে বলছে আমাদেরকে যে আমাদের লোকেশন খোঁজা হচ্ছে, আমাদের বাসার নিচে এসে সে আমাদেরকে হত্যা করবে। কিভাবে করবে, অস্ত্র তৈরি করছে সেটাও সে ছবি দিয়েছে, এবং সে ম্যানিফেস্টো দিয়েছে সার্জিস আলম এবং আমরা যারা আছি তাদেরকে সে হত্যা করতে চায়। এই রকম একটা জঙ্গি, যে স্বঘোষিত লিবারাল সেকুলার জঙ্গি, সে জঙ্গি, তার ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি, কিন্তু এই জঙ্গিকে ধরা হচ্ছে না। আমি মৃত্যু ভয় পাই না ভাই, আপনি জানেন আমি মৃত্যু ভয় পাই না। আপনি এই আন্দোলনে আমি সবার প্রথম টিচার্সে যোগ দিয়েছি, মৃত্যু ভয় পাই এই জন্য যোগ দিইনি। আমি জঙ্গিকে বলতে চাই যে আই এম নট অ্যাফ্রেড অফ ইউ, ইফ ইউ ওয়ান্ট টু কিল দেন কিল, ডোন্ট টক। কিন্তু আমি এখানে শুধু এসেছি এই যে সরওয়ার স্যার, আমি মরলে কারো কিছু যায় আসে না। এই যে সরওয়ার স্যার একটা ফ্যামিলি আছে, পরিবার আছে, ছেলে মেয়ে আছে। এই যে ইয়াং ছেলে যাদেরকে এই উগ্রবাদ জঙ্গিবাদের মধ্যে ঠেলে দিয়েছে কিছু লিবারাল সেকুলার বুদ্ধিজীবী, এই ছেলেটার জীবনটা তো নষ্ট করেছেই, সাথে এই যে একটা হুমকির মধ্যে সরওয়ার স্যার আছেন। আমার ব্যাপারে একদমই চিন্তিত না, আমাকে মেরে ফেলুক, নো প্রবলেম। আমরা গুনাহগার মানুষ, বললে শহীদ, এটা নিয়ে আমি ওয়ারিড না। বাট সরওয়ার স্যারের ফ্যামিলি আছে। আইন শৃঙ্খলা বাহিনী কি করছে?
কই কত ওই যে ইসলামী আন্দোলনের আবরার ভাই, আমি ওনাকে 1 বছর ধরে চিনি, ওনার মতো ভালো মানুষ বাংলাদেশে মানে ওয়াল্লাহি আমি দেখি নাই। এত এত ভালো মানুষ, দেশের জন্য এত কাজ করছে, সে তো ঠিকই জঙ্গি মামলা খাইলো কিছু না করে। লেখকরা তো মানে ইসলামের ব্যাপারে লেখক যারা আছেন তাদেরকে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে। হোয়াট এভার যে স্বঘোষিত লিবারাল সেকুলার জঙ্গি, ট্রান্সজেন্ডার জঙ্গি যে আমাদেরকে হত্যা করতে চাচ্ছে, হোয়াট এভার দেম, এই যে সাম্প্রদায়িকতার উত্থান এই সরকার তো এনকারেজ করছে। প্রত্যেকটা, আপনারা সংস্কার চান, আমিও চাই, প্রত্যেকটা সংস্কারের মধ্যে এই ধরনের উগ্রবাদিতাকে, এই সাম্প্রদায়িকতাকে তারা লেলিয়ে দিচ্ছে। প্রমাণ তো এখন দেখতে পাচ্ছেন। এতক্ষণ ধরে এই জঙ্গি অ্যারেস্টেড না কেন? সে লিবারাল দেখে, সে ট্রান্সজেন্ডার দেখে অ্যারেস্টেড হচ্ছে না। আর আবরার ভাই হচ্ছে মানে ইসলামের দাড়ি টুপি রেখেছে এই জন্য সে জঙ্গি, মামলা কিচ্ছু না করে মামলা খায়। আর যে জঙ্গি যে অস্ত্র বানাচ্ছে সে মামলা খায় না। ভাই আমি আবারও বলছি, আই এম নট কনসার্নড অ্যাবাউট মাইসেলফ অ্যাট অল। আমার কথা হচ্ছে আইনের শাসন আসতে হবে। সাম্প্রদায়িকতা, এই লিবারাল সাম্প্রদায়িকতা, সেকুলার সাম্প্রদায়িকতা, এই লিবারাল ধর্মান্ধতা চলে যেতে হবে। জোনায়েদ সাকির মতো একজন নেতা, একটা রাজনৈতিক নেতা, যখন আমাদেরকে হত্যা করা হবে সেটা শুনে হোয়াট ইজ হিজ ফার্স্ট রিয়াকশন? সে চাচ্ছে এই জঙ্গি যাতে ইউনিভার্সিটিতে ফিরে যায়, সেই বিষয়ে সে স্ট্যাটাস দেয় একজন রাজনৈতিক নেতা। ভাই বামপন্থী রাজনীতি করেন, নো প্রবলেম, করবেন না কেন? কমিউনিস্ট ম্যানিফেস্টোর থেকে আরো বই আমরা পড়েছি, ওইখানে ভালো জিনিস আছে, বাট দ্যাট ডাজেন্ট মিন আপনি পুরো জঙ্গি হয়ে যাবেন, জঙ্গি সমর্থন করবেন। আপনি দেখেন সামিনা লুৎফা, উনি একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়ে কিভাবে বিবৃতি দিতে পারে যে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, যাদেরকে হত্যা করা হবে তাদেরকে ক্ষমা চাওয়ার কথা সামিনা লুৎফা বলেছে। আমি সামিনা লুৎফার উদ্দেশ্যে বলতে চাই যে আমি আপনার কাছে এসে ক্ষমা চাবো, মুসলমান হয়েছি, দোষ করেছি, এই দোষের কারণে ক্ষমা চাবো। আপনি বলেন, আমার লোকেশন জানতে, আপনি বলেন ঢাকা ইউনিভার্সিটি কবে আসবো, বলেন, আমি একা আসবো আপনার কাছে ক্ষমা চাবো। যদি এই শিক্ষা আপনি দেন আপনার ছাত্রদেরকে, জঙ্গিবাদী হত্যাকারীর ইউনিভার্সিটিতে ফিরে যাবে, এইটার জন্য যদি আপনি বিবৃতি দেন, তাহলে আপনার আসলে মানে আপনি নিজে চিন্তা করেন আপনার পজিশনটা কি। জঙ্গিবাদকে আপনি উস্কে দিচ্ছেন, লিবারাল জঙ্গিবাদ। আপনি এতটাই সাম্প্রদায়িক যে একটা ওই সম্প্রদায়, আপনার সম্প্রদায়ের একটা স্বঘোষিত জঙ্গি যখন আমাদেরকে হত্যা করতে চায় তার পক্ষে আপনি বিবৃতি দিচ্ছেন। আপনি এতটা সাম্প্রদায়িক। এবং আমরা দেখেছি বিভিন্ন সময় এই সব সাম্প্রদায়িকদেরকেই এই সরকার ইয়েকে দিচ্ছে, শুধু ইয়ে না, এই সরকার সেটা তো দিচ্ছে, সেনেট মেম্বার দিয়েছে, সেটা তো আলাদা কথা। আমাদের যে সংস্কার কমিশনগুলোতে সব সাম্প্রদায়িক, সব লিবারাল সেকুলার ধর্মান্ধ, এই সামিনা লুৎফার মতো ওনাকে বের করা হয়েছে। বাট আরো যারা ছিল, রাখাল রাত একটা সাম্প্রদায়িক দাঙ্গায় লাগিয়ে দিয়েছিল, তাকে দিয়েছে এই এডুকেশন বোর্ডে। কেন? আর বাংলাদেশে মানে আমাদের ইয়ের থেকে নাই? ওনারা এক্সট্রিমলি সাম্প্রদায়িক, ওনারা এক্সট্রিমলি ধর্মান্ধ। এদের ধর্ম হচ্ছে লিবারালিজম, এদের ধর্ম হচ্ছে সেকুলারিজম, টু দ্য পয়েন্ট যে তারা এই রকম মানে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। এবং আমরা যারা জাস্ট আইনি সহযোগিতা চেয়েছি, আমাদেরকে ক্ষমা চেতে হবে। সো আমি আমার বক্তব্য এখানে শেষ করার আগে বলে দিচ্ছি যে সামিনা লুৎফা এবং যারা আমাকে ক্ষমা চাইতে বলেছেন, আমি ক্ষমা চাইতে রেডি আছি আপনাদের কাছে। আপনি আমাদেরকে বলেন, আমি একা আসবো, ঢাকা ইউনিভার্সিটিতে কবে আসবো বলেন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে যাবো। আমি রেডি। কারণ আমার যদি জাস্ট মুসলমান হওয়ার কারণে আমার যদি মানে আমাকে মরে যেতে হয়, হ্যাঁ আমি মতো মরে যেতে রাজি আছি। একটা জঙ্গিবাদে, আপনার দেশে লিবারাল জঙ্গিবাদের যে উত্থান, সেটার জন্য যদি আমার ক্ষমা চাইতে হয়, ঠিক আছে, আমি ক্ষমা চাবো। আমি এখানে অন রেকর্ড, অন টিভি বলছি, আমি সামিনা লুৎফার কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। আসসালামু আলাইকুম। এগুলো সবাইকে দিয়ে দেন। বিসমিল্লাহ।
والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته আজকের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ঘটনার ব্যাপারে আপনারা সবাই মোটামুটি জানেন। আপনারা ডক্টর সরওয়ারের বক্তব্য শুনেছেন, আসিফ মাহতাবের বক্তব্য শুনেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন এলজিবিটি অ্যাক্টিভিস্ট, তার নাম তার নাম সাফওয়ান চৌধুরী র্যাবেল, তিনি ডক্টর সরওয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন। তার একটা ফেসবুক আইডি ছিল অ্যান্টার্কটিকা চৌধুরী নামে। সেখান থেকে তিনি কিছু ছবি বা এই ব্যক্তি কিছু ছবি পোস্ট করেছে যেখানে সরাসরি হত্যার হুমকি আছে। একটি ছবি, সেখানে ডক্টর সরওয়ারের কাটা মাথা আঁকা হয়েছে, চোখ বের হয়ে আছে এবং একটা চাপাতির ছবি আঁকা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে কিল পাবলিক ফিগার্স হু আর এগেইনস্ট ইয়োর ম্যারেজ রাইটস। আমি কোট করলাম, আমি বাংলাটা বলি। তোমার বিয়ের অধিকারের বিরুদ্ধে যারা অবস্থান নেয় সেই পাবলিক ফিগারদের হত্যা করো। এখন এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, কার বিয়ের অধিকারের বিরুদ্ধে ওনারা অবস্থান নিয়েছেন। ডক্টর সরওয়ার বা আসিফ মাহতাব উৎস বা আমরা কেউই কারো বিয়ের অধিকারের বিপক্ষে না। এখানে মূল যে বিষয়টা সেটা হলো এই ব্যক্তি একজন এলজিবিটি অ্যাক্টিভিস্ট এবং আপনারা জানেন যে পাশ্চাত্যে সমকামী বিয়ে এটাকে তারা বৈধতা দেয়, যে ছেলে ছেলের সাথে বিয়ে করে বা মেয়ে মেয়ের সাথে বিয়ে করে তথাকথিত। এই জিনিসটাকেই সে এখানে ইঙ্গিত করছে, অর্থাৎ যারা বিয়ের বিরুদ্ধে অবস্থান নেয় সেই পাবলিক ফিগারদেরকে হত্যা করো, এটা হলো তার বক্তব্য প্রথম যেটা। দ্বিতীয় আরেকটা ছবি যেখানে আসিফ মাহতাব উৎসের ছবি আঁকা হয়েছে, তার কাটা মাথার ছবি আঁকা হয়েছে, সেটা দিয়ে ফুটবল খেলছে এবং সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে মি অ্যান্ড মাই হোমিজ প্লেইং ফুটবল উইথ আসিফ মাহতাবস ডিক্যাপিটেটেড হেড। আমি এটা বাংলা বলছি, কোট, আমি আর আমার দোস্তরা আসিফ মাহতাবের কাটা মাথা দিয়ে ফুটবল খেলছি। এটা হলো এই ব্যক্তি সাফওয়ান চৌধুরী, তার অ্যান্টার্কটিকা চৌধুরী নামের যে ফেসবুক আইডি সেখান থেকে পোস্ট করা এবং এছাড়া আরো একাধিক ছবি এবং কন্টেন্ট সে বা তার সাথে জড়িত নেটওয়ার্ক ছড়িয়েছে। এটা স্পষ্টভাবে প্রাণ নাশের হুমকি, কোনো ধরনের অস্পষ্টতার সুযোগ নাই এবং আমরা ব্যাখ্যা করছি কেন এটা প্রাণ নাশের হুমকি। দেখেন, প্রথমে এখানে স্পষ্ট হয়ে বলা হচ্ছে কিল পাবলিক ফিগার্স, অর্থাৎ পাবলিক ফিগারদের হত্যা করো। এখানে স্পষ্ট ফিজিক্যাল ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, সরাসরি হত্যার ডাক দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত দেখেন, সুনির্দিষ্টভাবে ব্যক্তির নাম ধরে বলা হচ্ছে। আপনি জেনারেল কোনো কথা বলছেন না, আপনি স্পেসিফিক্যালি নাম ধরে বলছেন ডক্টর সরওয়ার হোসেন, আসিফ মাহতাব উৎস, তাদেরকে হত্যা করতে হবে। সেই হত্যার তাদের ছবি পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো যে ভয় এবং আতঙ্ক তৈরির জন্য এটার একটা চিত্রায়ন করা হচ্ছে, ভিজুয়ালাইজেশন করা হচ্ছে। স্কেচ এঁকে সে দেখাচ্ছে কিভাবে হত্যা করতে হবে, চাপাতি দিয়ে, মাথা বের করে, চোখ বের করে, মাথা দিয়ে ফুটবল খেলা হবে, এরকম। আপনি যদি বাংলাদেশের প্রচলিত আইনের দিকে তাকান, প্রচলিত আইন অনুযায়ী অনেক আইনের অধীনে এগুলো গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। যেমন ধরেন, এই এলজিবিটি অ্যাক্টিভিটিস যা করেছে তা পেনাল কোডের 506 ধারা অনুযায়ী ক্রিমিনাল ইন্টিমিডেশনের আন্ডারে পড়ে, অর্থাৎ ভয় দেখানো বা হুমকি দেওয়ার অধীনস্থ হয়। এটা পেনাল কোডের 505 নম্বর ধারা অনুযায়ী পাবলিক মিসচিফের অধীনে পড়ে, যেটা হলো সমাজে আতঙ্ক বা অশান্তি সৃষ্টির করার মতো বক্তব্য। এটা 107 ধারায় অ্যাবেটমেন্টের অধীনে পড়ে। পাশাপাশি ডক্টর সরওয়ার স্যার বলেছেন যে এটা সাইবার সিকিউরিটির অধীনেও এই জিনিসটা পড়ে। শুধু তাই না, এই যে ব্যক্তি, যে একজন শারীরিকভাবে পুরুষ কিন্তু সে নিজেকে মহিলা দাবি করে, সাহারা চৌধুরী নাম দেয়, তার এরকম ফেসবুক পোস্ট আছে যেখানে সে সে ধারালো ছুরি বা হাতুড়ি নিয়ে ইউনিভার্সিটিতে যায়, তার বিছানার উপরে সে অস্ত্র কিভাবে বানাতে হবে সেটার টিউটোরিয়াল দিচ্ছে। ডক্টর সরওয়ার বলেছে যে সে ম্যানিফেস্টো তৈরি করেছে যেখানে বিভিন্ন ব্যক্তির নাম ধরে সে বলেছে সে হত্যা করতে চায়। ফেসবুক কমেন্টে সে বলছে যে ওদের বাসার ঠিকানা কোথায়, আমি সেখানে যাব, তাদেরকে হত্যা করব। এখানে অস্পষ্টতার কোনো সুযোগ নেই। পাশাপাশি এই বাস্তবতাটাও সামনে রাখেন যে বাংলাদেশের ইসলামী চিন্তাধারার বহু ব্যক্তিকে এর আগে রাষ্ট্রীয় নিপীড়ন এবং অত্যাচারের শিকার হতে হয়েছে। ফলে এই ধরনের হুমকিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ এখানে নাই। এখন দেখেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি, তাদের ভূমিকা কি হওয়া উচিত ছিল? তাদের কর্তব্য ছিল যে প্রথমে এই হুমকিদাতাকে শনাক্ত করা, যে এই ব্যক্তি কে, সে কোথায় থাকে, তার সোশ্যাল মিডিয়ার কার্যক্রম কি, তার সাথে কারা যুক্ত, তারা আসলে কি করতে চায়, এই জিনিসটা তাদের তদন্ত করা দরকার ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল যে সে আসলে কি করছে।
ভুক্তভোগী যারা ছিলেন তাদের সুরক্ষা দেওয়া দরকার ছিল, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দরকার ছিল। আপনি নাম ধরে ছবি এঁকে একজন মানুষের গলা কেটে মাথা দিয়ে ফুটবল খেলবে বলছেন, তারা নিরাপত্তা নিশ্চিত করার যোগাযোগ করার দরকার ছিল, সেটা করার কোনো চেষ্টা করা হয়নি। কেস করার দরকার ছিল। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা জানেন, যারা ইসলামী ভাবধারার মানুষ, তারা বই লেখেন, বক্তব্য দেন, বুদ্ধিভিত্তিক কাজ করেন। এই জন্য আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 1 মাস হয়েছে, 33 দিন আগে বা 34 দিন আগে আমাদের এখানে, আমরা বসে আছি, 2 জনের এখানে মামলা করা হয়েছে, মিথ্যা জঙ্গি মামলা আমাদের নামে দেওয়া হয়েছে, যেখানে আমাদের কাজ হলো আমরা মানুষকে বুদ্ধিভিত্তিকভাবে ইসলামের কথা বলি, আমরা বক্তব্য দিই, পাবলিক বক্তব্য দিই, আমরা সব কাজ পাবলিক, আমরা লেখালেখি করি। এই জন্য আমাদেরকে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে, আর সরকারের পক্ষ থেকে, এটিইউর পক্ষ থেকে মামলা দেওয়া হচ্ছে। এবং বারবার যোগাযোগ করার পর, কথা বলার পরে তারা কিন্তু এগুলো নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয় নাই। আর এখানে আপনি নাম ধরে এক লোক ম্যানিফেস্টো বানিয়েছে, সে স্পষ্টভাবে ভায়োলেন্সকে জাস্টিফাই করছে, সে সাথে অস্ত্র নিয়ে ঘুরছে, অস্ত্রের টিউটোরিয়াল দিচ্ছে, বলছে যে আমি এদের লোকেশন খুঁজছি, ওখানে যাব, অন্যদেরকে উস্কানি দিচ্ছে হত্যা করার। আমাদের প্রশাসনের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, আমাদের তথাকথিত সন্ত্রাসবাদ দমন করার জন্য যারা কাজ করে, গোয়েন্দা সংস্থা, তাদের কোনো কার্যক্রম নাই, নাথিং। তো আমরা বলবো যে এখানে এই দ্বিচারিতাটা কেন, এই দ্বিমুখিতাটা কেন, এই স্ট্যান্ডার্ডটা কেন, এই বৈষম্যটা কেন? তো এই যে নীরবতা, এই যে তাদের নিষ্ক্রিয়তা, এটা আমরা মনে করি আমাদের সমাজের যে সিস্টেমিক ইসলামোফোবিয়া আছে, যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে, সেটার একটা বহিঃপ্রকাশ। মিডিয়ার ভূমিকা, আপনারা এখানে অনেক মিডিয়া এখানে উপস্থিত আছেন, মিডিয়ার ভূমিকা এখানে অত্যন্ত দুঃখজনক ছিল। বেশিরভাগ মিডিয়ার উচিত ছিল এই বিষয়টা সিরিয়াসলি নেওয়া। শুধু আমাদের ইসলামপন্থীদের সাথে হয়েছে দেখে না, যে কোনো নাগরিকের সাথে এটা হলে মিডিয়ার দায়িত্ব হলো এই জিনিসটা সিরিয়াসলি কভার করা। কিন্তু এই জিনিসটা করা হয় নাই। জিনিসটা নিয়ে অনলাইনে তোলপাড় হয়েছে, এটা ভাইরাল হয়েছে, কিন্তু খুব অল্প সংখ্যক মিডিয়া এই বিষয়টা কভার করেছে, রিলাক্টেন্টলি করেছে, যারা ভাবে করেছে। এবং মূল যে অপরাধ সেটার কথা না বলে দেখা গেছে যারা এর বিপক্ষে বিবৃতি দিয়েছে, বামপন্থীরা এটসেট্রা, তাকে ফোকাস। এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় ছিল। সিভিল সোসাইটির ভূমিকা কি, তথাকথিত শিশু সমাজের ভূমিকা কি ছিল? তাদের দায়িত্ব ছিল এই হত্যার হুমকির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। শিক্ষক সমিতি, বুদ্ধিজীবীদের সংগঠন, পেশাজীবীদের সংগঠন, তাদের উচিত ছিল খোলাখুলি এটার নিন্দা জানানো। রাজনৈতিক মতভেদ থাকলেও আমি কাউকে হত্যা করবে, তারও কাটা মুন্ডু নিয়ে ফুটবল খেলা হবে, এটার নাই। ন্যূনতম সভ্যতা ভব্যতা তাদের মধ্যে থাকা উচিত ছিল। একটা অংশ নীরব থেকেছেন, আরেকটা অংশ প্রকাশ্যে হুমকিদাতার পাশে দাঁড়িয়েছেন। তারা বলেছেন যে এই অ্যাক্টিভিস্ট, এলজিবিটি অ্যাক্টিভিস্ট যা করেছে সেটা নাকি আর্ট, সেটা নাকি শিল্প। আমি আপনাদের প্রশ্ন করি, যদি আজকে কেউ যারা এই বিবৃতিগুলো দিয়েছেন, এই ব্যক্তির পক্ষে যারা বিবৃতি দিয়েছেন, এই হুমকিদাতার পক্ষে যারা বিবৃতি দিয়েছেন, তাদের কারো কাটা মাথার ছবি এঁকে যদি ফেসবুকে পোস্ট করা হয় যে এদেরকে হত্যা করো, তখন কি তারা এটাকে আর্ট হিসেবে গ্রহণ করবেন কিনা? আমরা এই ধরনের কাজ সমর্থন করি না, ইসলাম এই ধরনের কাজ সমর্থন করে না, যে ছবি আঁকা হবে এটসেট্রা। কিন্তু আমরা জাস্ট দ্বিচারিতাটা দেখানোর জন্য বলছি, এই কাজটা যদি তাদের কারোর ব্যাপারে করা হতো, তখন কি তারা এটাকে আর্ট বলতেন কিনা, শিল্প বলতেন কিনা? কিন্তু যখন এটা ইসলামী ভাবধারার মানুষের ক্ষেত্রে করা হচ্ছে, তখন এটা আর্ট, তখন এটা অধিকার দিতে হবে। আমরা দেখেছি ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র জোট, বামপন্থী ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে এই হুমকিদাতার পক্ষে সাফাই গাচ্ছে। বামপন্থী কিছু যাদেরকে থ্রেট করা হয়েছে, সেই ভিকটিমদেরকে উগ্রবাদী প্রমাণের চেষ্টা করছেন। এবং যারা করেছে এই ঘটনার, বলা হচ্ছে যে তারা মব করেছে। একজন হুমকির বিরুদ্ধে যারা বলছেন যে এই হুমকি বন্ধ করা উচিত, বিচার করা উচিত, এটাতে ব্যবস্থা নেওয়া উচিত, সেটা নাকি মব সন্ত্রাস। ওনারা মামলা করেছেন এটা নাকি মব সন্ত্রাস। এমনকি 162 জন কথিত বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়ে হুমকিদাতার পক্ষে সাফাই গিয়েছে এবং বলেছে যে যারা ভিকটিম তাদের নাকি ক্ষমা চাইতে হবে। আজব অবস্থা। তারা কথা বলে, তারা কথা বলে, তারা ওইটুক জায়গা থেকে তো তাদের উচিত ছিল যে এইখানে হত্যার হুমকির বিপক্ষে অবস্থান নেওয়া। কিন্তু এখানে তাদের নির্লজ্জ, দ্বিমুখিতা এবং ডাবল স্ট্যান্ডার্ড ফুটে উঠেছে। এবং তাদের যে অবস্থান, সিভিল সোসাইটির যে অবস্থান, বামপন্থীদের যে অবস্থান, এটা সরাসরি ফৌজদারি অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা এবং ইসলামী চিন্তাধারার মানুষকে হত্যাযোগ্য করে তোলার প্রচেষ্টা। আপনারা জানেন ডক্টর সরোয়ার এবং আসিফ মাহতাব দুজনই ইতিপূর্বে হাসিনার আমলে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন, রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়েছেন। তাদের একজন চাকরি হারিয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় আটক হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আরেকজন ডক্টর সরোয়ার, তাকে ধারাবাহিক হুমকির কারণে, নানা সমস্যার কারণে প্রাতিষ্ঠানিক চাপ সৃষ্টি করা হয়েছে। জুলাইয়ের সময় তাকে আত্মগোপনে যেতে উনি বাধ্য হয়েছেন। এখন যখন তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তখন আপনি হুমকিদাতাকে বলছেন ভিকটিম, যিনি ভিকটিম তাকে বলছেন ক্ষমা চাইতে। এটা ভিকটিম ব্লেমিং ছাড়া আর কিছু না। এবং এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হলো আবার তাদেরকে ভয় দেখানো, যে তোমাদের হত্যার হুমকি দেওয়া হলো, চুপ থাকো,
এটা নিয়ে তুমি কথা বলতে পারবে না, তুমি যদি কথা বলো তোমার ব্যাপারে আরো বেশি কথা বলবো, এবং তোমাকে যেন আরো ভায়োলেন্স করা যায়, তোমার ক্ষতি করা যায়, সেটার বৈধতা আমরা তৈরি করব। আবার আমরা বলছি যে কোন তরুণ ইসলামপন্থী যদি এরকম কাজ করতো, এবং আমি আবারও স্পষ্ট করছি আমরা এই ধরনের কাজ সমর্থন করি না, আমরা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন বলছি আপনাদের বোঝানোর জন্য। কোন তরুণ ইসলামপন্থী হাইপোথেটিক্যালি যদি এরকম কোনো কাজ করতো, তাহলে কি প্রশাসন একইভাবে নীরব থাকতো? তাহলে কি মিডিয়া একইভাবে নীরব থাকতো? না, রাতারাতি মামলার পর মামলা হতো, গ্রেফতারের পর গ্রেফতার হতো, টকশোর পর টকশো হতো, এবং এই কোনো কিছুই এর বিন্দুমাত্র 10 ভাগ 100 ভাগের 1 ভাগ এখানে হয় নাই। এবং এটাই বাংলাদেশের রাষ্ট্র এবং মিডিয়ার যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, যে সিস্টেমিক ইসলামোফোবিয়া, সেটার প্রমাণ। আওয়ামী জাহিলিয়াতের সময় বাংলাদেশে ইসলামপন্থীদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন, হত্যা, ক্রসফায়ার, নির্যাতন, এগুলো সবকিছু জাস্টিফাই করা হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শাপলা চত্বর থেকে শুরু করে আয়নাঘর পর্যন্ত ইসলামপন্থীদের রক্ত হালাল করা হয়েছে। আর আজকে এই বিপদগামী তরুণদের দিয়ে সহিংসতার, ইসলামপন্থীদেরকে অ্যাসাসিনেট করা, তাদেরকে হামলা করা, তাদের উপর ফিজিক্যাল ভায়োলেন্সের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। এবং এই ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশের বামপন্থীরা আসলে ইসলামী ভাবধারার মানুষদের জানমালের উপর প্রকাশ্য হুমকিকেও বৈধ মনে করে। বাংলাদেশের বামপন্থীরা মনে করে যে যদি কেউ ইসলামী ভাবধারার হয়, তার জানমালের উপর প্রকাশ্য হুমকি দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নাই, বরং এটার অধিকার আছে। আর সেই ব্যক্তির এটার বিচার চাওয়ার অধিকার নাই, সে বিচার চাইলে এটা মব সন্ত্রাস, সে এটা থামাতে চায় তাহলে এটা উগ্রবাদ। এবং এই যে হত্যার ইচ্ছাকে শিল্প বলা, মজলুমকে অপরাধী বানানো, এটাই হলো তাদের রাজনীতি, এটাই তাদের সুশীলতা, এটাই তাদের আদর্শ, এটাই তাদের নৈতিকতার প্রকৃত চেহারা। এবং আমাদের রাষ্ট্রের কি ভূমিকা? আমাদের ভূমিকা হলো এই সবকিছুর মধ্যে আমাদের রাষ্ট্র হলো নিরপেক্ষ এবং নীরব সমর্থক। আমরা স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছি, ভবিষ্যতে আগামীতে যদি এই হুমকিপ্রাপ্ত শিক্ষকদের অথবা অন্য কোনো ইসলামপন্থী ব্যক্তির উপর কোনো হামলার ঘটনা ঘটে, তাদের কোনো ক্ষতি ঘটে, তাহলে এর দায়ভার ওই সংগঠন এবং ব্যক্তিদের ওপরেও বর্তাবে যারা এই হুমকির পক্ষে সাফাই গিয়েছেন। এখানে উদ্বেগজনক আরেকটা বিষয় আছে, সেটা হলো এই ঘটনার সুযোগ নিয়ে এই বামপন্থীরা এলজিবিটি বিবৃতির পক্ষে অবস্থান নিয়েছে। যেমন তাদের বিভিন্ন বিবৃতি এবং সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে আপনারা কিছু শব্দ দেখবেন, তারা বলছে লিঙ্গ বৈচিত্র্য, ভিন্ন লিঙ্গের অধিকার, যৌন সংখ্যালঘু ইত্যাদি শব্দ ব্যবহার করছে। এই শব্দগুলো অর্থ কি? যৌন সংখ্যালঘু মানে বিকৃত যৌনাচার যে করে, যৌন সংখ্যালঘু মানে হলো সমকামী। লিঙ্গ সংখ্যালঘু মানে কি? লিঙ্গ তো ছেলে আর মেয়ে, এর মধ্যে লিঙ্গ সংখ্যালঘু মানে কি? এর মানে জেন্ডার, যে একজন মানুষ পরিপূর্ণভাবে সে সুস্থ, শারীরিকভাবে সে ছেলে, কোনো সমস্যা নাই, সে পিতা হতে পারবে, হয়েছেও, কিন্তু সে হঠাৎ করে নিজেকে মেয়ে বলা শুরু করলো, এবং সে মেয়েদের মতো পোশাক পরা শুরু করলো, এবং সে সবার কাছে হবে, টয়লেটে যাবো, হোস্টেলে যাবো, ওটাই আমি নির্বাচন, ট্রান্সজেন্ডার বা ভাইস। সো এই যে ভিন্ন লিঙ্গ বোঝানো হচ্ছে ট্রান্সজেন্ডার, আর যৌন সংখ্যালঘু তারা বোঝানো হচ্ছে। আপনি যখন বলেন যে ভিন্ন লিঙ্গের অধিকার, আপনি যখন বলেন যৌন সংখ্যালঘুর অধিকার, তখন তার এটা অর্থ কি দাঁড়ায়? তখন এটা আপনি সমকামিতার অধিকার চাচ্ছেন, আপনি ট্রান্সজেন্ডারবাদের অধিকার চাচ্ছেন, আপনি চাচ্ছেন একটা বায়োলজিক্যাল মেল, যে একটা সম্পূর্ণ পুরুষ, যে বাবা হয়েছে, বাচ্চার বাবা হয়েছে, সে গিয়ে নারীদের হোস্টেলে গিয়ে থাকবে, সে গিয়ে নারীদের টয়লেট ইউজ করবে, বাসে মহিলা সিটে গিয়ে বসবে। এই তো বেসিক্যালি আপনি চাচ্ছেন। তারা এই বাংলাদেশের বামপন্থীরা এবং তথাকথিত সুশীল সমাজ, এরা অধিকার সুরক্ষা, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সমকামিতা এবং বাদের পক্ষে অবস্থান নিয়েছে, যেটা আমরা এখানে স্পষ্টভাবে দেখি। অর্থাৎ একদিকে তারা হত্যার হুমকিকে আড়াল করছেন, হত্যার হুমকিকে সাফাই গাচ্ছেন, হত্যার বৈধতা তৈরি করছেন, মানুষকে হত্যাযোগ্য করে তুলছেন। অন্যদিকে পাশ্চাত্যের এই যে জাহেলি জঘন্য এলজিবিটি এজেন্ডা, এটা আমাদের নর্মালাইজ করার, বৈধ দেওয়ার, প্রচার করার চালাচ্ছেন। আকিদা, তেহজিব, তমদ্দুন বিরোধী, এটা পরিবার বিরোধী, সমাজ বিরোধী, সভ্যতা বিরোধী। বাংলাদেশের মুসলিমরা শুধু না, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য গোষ্ঠী যত আছে, অন্য ধর্ম যারা আছে, কেউ পরিবারের জন্য, কমিউনিটির জন্য এই বিষয়গুলো চান না, তারা নর্মালাইজেশন হোক। কিন্তু এই জিনিসটা অধিকারের নামে এবং অন্তর্ভুক্তির নামে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা ফ্রন্টে আছে, এটা ভ্যানগার্ড হিসেবে কাজ করছে এই বামপন্থীরা এবং এই এনজিও লবির লোকজন। আমরা এই হুমকির তীব্র নিন্দা জানাচ্ছি, এর পক্ষে বামপন্থীদের যে অবস্থান সেটা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এভাবে এলজিবিটি এজেন্ডার নর্মালাইজেশনের যে অপচেষ্টা চলছে সেটার প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আহ্বান জানাচ্ছি, 1, অবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনা হোক। 2, হুমকিদাতার পক্ষে যারা সাফাই গিয়েছে
হুমকির পক্ষে যারা সাফাই গেছে সেই সংগঠন ও ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হোক, তদন্ত করে দেখা হোক তাদের এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। 3, ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এবং 4, এলজিবিটি এজেন্ডাকে স্বাভাবিক করার জন্য যে কোনো প্রচেষ্টা বন্ধ করা হোক। আপনার সবাইকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। সাধারণ ডায়েরি করেছেন, আরেকবার বলেছেন আসলে মামলা করেছেন, কোন থানায় আসলে অভিযোগটা জানিয়েছেন এটি খুব ক্লিয়ার করছেন। আর থেকে আপনাদেরকে আসলে কি বলা হবে? আপনি বলেন। এটা প্রাথমিকভাবে জিডি করা হয়েছে, জেনারেল ডায়েরি করা হয়েছে এবং এটা ভাটারা থানায় করা হয়েছে এবং আরেকটা উত্তরা পুলিশে করা হয়েছে। উত্তরা ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন করেছেন ভাটারা থানায়, আর আসিফ মাহতাব উৎসু করেছেন উত্তরা পশ্চিম থানায়। জিডি করেছেন মামলা? না, মামলা করা হয়নি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে মামলা কেন করব? একটা সন্ত্রাসী, একটা জঙ্গি, সে শুধু আমাকে তো না, সে তো অনেক বেশ কয়েকজনকে, সার্জিস আলম সহ আরো কয়েকজনের ব্যাপারে সে হত্যার হুমকি দিচ্ছে। সরকার তো দেখে না। এটা তো সরকার মামলা করবে। আমি কেন একটা জঙ্গির বিরুদ্ধে আমি ব্যক্তিগত মামলা করে কি আমি আরো ঝুঁকি নিব? মানে এটা কি এক্সপেকটেশন? দেশে হাজার হাজার মামলা সরকার করছে না এর আগে। না না, আরো যারা ওই যে আবরার ভাইয়ের নামে যে জঙ্গি মামলা দিল সেটা কে দিয়েছে? তো এটা আমাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে মামলা দিব, এটা তো এটা আমার কাছে হাস্যকর ব্যক্তিগতভাবে। কি ডিটেল আপনি স্পেসিফিক কোশ্চেন করেন। মানে না কি এগুলো বলাই হয়েছে? এগুলো বলা হয়েছে, আপনি স্পেসিফিক কোশ্চেন থাকলে করেন। জি, আফওয়ান চৌধুরী নেড়ি, আবার এখানে একটা আইডি আর অ্যান্ড্রাশিকার চৌধুরী আর একটা আইডি, দুটা ফেসবুক আইডি আপনারা একই ব্যক্তি এটা কিভাবে নিশ্চিত হয়? আচ্ছা, এগুলো বারবার ওটা বললেই হবে। আচ্ছা, এটার প্রমাণটা হলো ওই ব্যক্তির আইডিতে, থ্যাংক ইউ, এটার প্রমাণটা হলো যে সেই ব্যক্তির আইডিতে তার নিজেরই বিভিন্ন ভিডিও এবং ছবি শেয়ার করা আছে। তার এনআইডি তার ওখানে পিন পোস্ট করা ছিল, সেখানে তার নিজের বার্থ নেম, তার পিতার নাম, মাতার নাম, জন্মসাল, জন্মস্থান সবকিছু দেওয়া ছিল। ঠিক আছে, সো এটা খুব কমন একটা প্র্যাকটিস, ফেসবুকে মানুষ বিভিন্ন নাম নিয়ে আইডি চালায়। তো এই আইডিটা অ্যানোনিমাস ছিল না, সে একটা ভিন্ন নাম ব্যবহার করছিল, বাট সে নিজের পরিচয় প্রকাশ্যেই সেখানে দিয়েছে। নিজের স্পষ্ট ছবি ছিল, তার আইডেন্টিটি কার্ড, ন্যাশনাল আইডেন্টি কার্ড সেখানে ছিল, স্পষ্ট বিষয়। তার ফ্রেন্ডরা ভেরিফাই তারপরে আরো যেটা হচ্ছে ইউনিভার্সিটি তো চিনে থাকে এবং তার যে ক্লাসমেট, এবং আরো আমার টাইম লাইনে গেলে, মোহাম্মদ সরোয়ার হোসেনের টাইম লাইনে গেলে ভিডিও পাবেন, সে যে ট্রান্সজেন্ডার অ্যান্টার্কটিকা চৌধুরী, ওই লোকই যেটা আইডির সাথে মিলে সেইটার ভিডিও আছে, টিচাররা উৎসাহ দিচ্ছে। এবং কি সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা, বাংলাদেশের কিছু ইউনিভার্সিটিতে ট্রান্সজেন্ডারদেরকে উৎসাহিত করার জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে এবং অ্যান্টার্কটিকা চৌধুরী ওরফে সাহারা চৌধুরীকে স্কলারশিপ দিয়েছে, ওইটার রসিদ, চেক সে পিন পোস্ট করেছে। এর আগেও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি 10-15 জনকে চাকরি দিয়ে স্টুডেন্ট দিয়েছে, ওয়েভার দিয়েছে 80% to 100%। ব্র্যাক ইউনিভার্সিটি, এই যে সবচেয়ে নাম করা অ্যাক্টিভিস্ট বাংলাদেশে হো চি মিন ইসলাম, যে নর্থ সাউথের ঘটনা ঘটেছিল, আর যে 3 মিনিটে খবর পাঠ তাসনুবা শিশির, তার নাম হচ্ছে কামাল হোসেন, আর হো চি মিনের আসল নাম হচ্ছে রোকন। তো এরা হচ্ছে গ্রামে পড়াশোনা অতই না, তাদেরকে তৈরি করেছে এইভাবে যে ওই যে ব্র্যাকের যে বিশ্ববিদ্যালয় জ্যান্সি পাবলিক হেলথ গ্র্যান্টে আলাদা স্কলারশিপের ব্যবস্থা করেছে এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়েছে। বিশেষ করে তাদেরকে মিডিয়া সামনে দিয়ে বামপন্থীদের ন্যারেটিভ প্রচার করেছে, পশ্চিমা ন্যারেটিভ প্রচার করেছে। এই বইতে বিস্তারিত স্ক্রিনশট সহ তাদের দাবিগুলো প্রথম আলো, ডেইলি স্টার, যেমন ধরেন প্রথম আলো এই 2 জন অ্যাক্টিভিস্ট তৈরি করার জন্য 2 বছরে 17টা প্রতিবেদন প্রকাশ করেছে শুধু প্রথম আলোয়। যে রোকন এবং কামাল হোসেন, যে তাসনুবা শিশির, যে 3 মিনিটের খবর পড়া, সে তো ট্রান্সজেন্ডার, এবং এদের যে ছবি যদি দেখেন আগে পরে তারাই ছবি পোস্ট করেছে। তো তার মানে এগুলো তৈরি করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে।
এবং অ্যান্টার্কটিকা চৌধুরী ওরফে সাহারা চৌধুরী সাফওয়ান রেভি একজন ভয়ঙ্কর ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট, তাকে ছোট মানুষ তাকে সামনে দিয়েছে। এটা একটা বড় পরিকল্পনার অংশ, কারণ সে 92 পাতার এলজিবিটি ম্যানিফেস্টো তৈরি করেছে। সেইখানে আমাদের হত্যার পাশাপাশি সার্জিস আলমকেও হত্যা করার স্পষ্টভাবে লিখেছে এবং পুলিশ পোস্ট জ্বালাই দিবে, কোথায় মানে বিস্ফোরণ ঘটাবে, এই জিনিসগুলো তার প্রমাণ আপনি দেখতেছেন তার ফেসবুকে অস্ত্র বানানোর প্রশিক্ষণ। এত কিছু পরেও যদি বলে যে মামলা আপনাকে করতে হবে, মামলা আমাকে করতে হবে, প্রমাণ করতে হবে যে আমাকে যে অ্যান্টার্কটিকা চৌধুরীকে আসলে রিয়েল কিনা, এর চেয়ে মিথ্যা বর্বরতা পৃথিবীর ইতিহাসে আর আছে কিনা আমি বিস্মিত বা ক্রুদ্ধ এজ এ শিক্ষক হিসাবে। আমি কিন্তু দেখেন কি পরিমাণে ইসে আছি। আমার তো ভালো রিসার্চ কেরিয়ার। আপনারা যদি আমার গুগল স্কলারে যান, আমি কিছু অবহেলিত ডিজিজ নিয়ে কাজ করেছি, যেটা বাংলাদেশে প্রথম, থ্যালাসেমিয়া, তারপর চাইল্ডহুড ওবেসিটি, বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে, এর সাথে অনেক ডিজিজ, অনেক সামাজিক সমস্যা জড়িত, তারপর হচ্ছে কোভিড নিয়ে কাজ করেছি। এত পরিশ্রম করে ফান্ডিং ছাড়া কেন দেশের জন্য ইতিবাচক চেঞ্জ হয় গবেষণার ক্ষেত্রে? আমার তো এই সমস্ত জায়গায় আসার কথা ছিল না। দেখেন এত বড় ঘটনা ঘটলো ওই বইছিরার পর থেকে। বাংলাদেশে 10,000 প্রফেসর আছে ইউনিভার্সিটির, দেখেন কেউ আমার পক্ষে কথা বললো না। হত্যা যে দিয়েছে এটা নিয়েও কোনো শিক্ষক সংগঠন ওইভাবে কথা বলেনি। 250 জনের যে বিবৃতি দিয়েছে, এটা হচ্ছে আমরা রিকোয়েস্ট করেছি, আমাদের টিম রিকোয়েস্ট করে করে বিবৃতি জোগাড় করেছি। অনেকে ভয়ে সাইন করে নাই, তাদের চিন্তা তারা যদি প্রমোশনে আটকে যায়, ভিসা যদি একটা ভয়। এটাই মব সন্ত্রাস, আসল মব সন্ত্রাস, মিডিয়ার মব সন্ত্রাস, বামপন্থীদের মব সন্ত্রাস, লিবারের মব সন্ত্রাস, প্রথম আলো ডেইলি স্টারের মব সন্ত্রাস, যারা মানুষকে মেরে, শিক্ষককে মেরে চোখ বের করে ফুটবল খেলতে চায়, তারপর বলে বাংলাদেশের সবকিছু মিলে সরকার আসিফ মাহমুদ দায়ী। ইভেন কি হিজরা পল্লীতে নাকি আগুন ধরেছে, এটাও নাকি আমাদের দায়ী। চিন্তা করতে পারেন পৃথিবীর ইতিহাসে এত বড় মিথ্যা হয় না। আমি আরো কষ্ট পেয়েছি বাংলাদেশের সেলিব্রিটি ইসলামিক স্কলার, যাদের মিলিয়ন ফলোয়ার, ইসলামিক দল, তারা ব্যাপারটা সিরিয়াসলি নেন নাই। এবং আমার পরিবার বলে তোমার কি এখন, আমি যেহেতু শিক্ষক নৈতিকভাবে দেখতে পাচ্ছি দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে, এখন আমি কিভাবে বসে থাকবো বলেন? আমার জীবন তো, আমি 5 আগস্ট যদি সফল না হতো তাহলে এখানে আসতেই পারতাম না, আমি তো গুম হয়ে যেতাম। আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছে। আমার সন্তান, ছোট সন্তান আছে, কাঁদে আমাকে ধরে ধরে, মাকে ধরে, বাবাকে যদি মেরে ফেলে। কারণ এটা কিন্তু রিয়েল এই থ্রেট। ওই যে আমি যে বললাম যে এই ছবিটা আমেরিকায় এরা অনেক ঘটনা ঘটাইছে সমকামী, একাধিক ঘটনা। সাভারে যে একটা লেসবিয়ান তার বাবাকে হত্যা করে ফেসবুকে লাইভ হত্যা করেছে এবং বলেছে তার বাবা ধর্ষণ করেছে, পরবর্তীতে দেখা গেল সে লেসবিয়ান। আমেরিকায় বাংলাদেশি পরিবার, সে সমকামী সন্তান বাবাকে 12টা গুলি করে মেরেছে, মাকে, এত কষ্টের মা সন্তান তাকে গুলি করে মেরেছে এবং সে তার অনুষ্ঠান হয়ে গেছে নির্বিকার। তার মানে তাদের সাধারণ বিবেক বোধ কাজ করে না, তারা অসুস্থ, তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে। কেন? কোথায় আমাদের বিবেক? কোথায় আমাদের বিবেক? আমি বাকরুদ্ধ, আমাদের বিবেক কোথায় পড়ে গেল? তো সেই জন্য আপনারা, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ আমি খুবই এটা নৈতিকভাবে আমার ইমোশন প্রকাশ করছি। তো সেই জন্য আমি চাই সরকার যথাযথ ব্যবস্থা নেবেন। আর আর যারা আমাদের ফ্যান ফলোয়ার আছেন, তারা কোনো
এমন কোনো কাজ করবেন না যার কারণে ওই কমিউনিটি থেকে শুরু করে বাংলাদেশে মানে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়। ধন্যবাদ। জি বলেন। তো আমরা যেহেতু আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি আমরা গুলশানে যে তখন সরকার থেকে বলা হয়েছিল জঙ্গি হামলা হয়েছে, গুলশানে হামলা দেখলাম তখন যে আওয়ামী লীগের থেকে বলা হয়েছিল যে এরা ওই পাকিস্তান এই সন্ত্রাসী পাশাপাশি রাজপথে যারা আওয়ামী লীগের বিরোধী যারা ছিল সেখান থেকে বলা হয়েছিল এই আওয়ামী লীগ সরকার এই ইন্ডিয়ান লয়ের ছত্রছায়া এবং মোসাদের ছত্রছায়া তারা কিছু সন্ত্রাসী চালাচ্ছে। তো এখন যে যারা আপনারা পুরো এই সন্ত্রাসীদের কথা বলছেন, আপনাদের যে হুমকি দিচ্ছে, তারা কোন দেশের কোন পন্থী তারা এই বিষয়টা একটু বলেন হলো। এবং আপনাদের আহত একটু দেখা দিয়ে হেঁটে আছেন, আপনি কীভাবে আহত হলেন একটু যেহেতু আপনি হুমকি পেয়েছেন। আচ্ছা, আমি প্রথম অংশটা বলছি, উনি পরের অংশগুলো। প্রথমত আপনি যে বিষয়গুলো বললেন এগুলো রাজনৈতিক বক্তব্য। বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যের কোনো আগামাথা নাই, মানে মানুষ তাদের রাজনৈতিক স্বার্থের জন্য নানা ধরনের বক্তব্য বলে, এটা ভিন্ন সম্পূর্ণ আলোচনা। আপনার স্পেসিফিক যে প্রশ্ন যে এখন যারা হুমকি দিচ্ছে তাদের যে উগ্রবাদ সেটার উৎসটা কই। প্রথমত ডক্টর সরোয়ার এটা নিয়ে অনেক গবেষণা করেছেন, আমিও করেছি, আমরা লিখেছি এটা নিয়ে বিস্তারিত। বাংলাদেশে একটা সুসংগঠিত এবং খুবই ওয়েল ফান্ডেড ক্যাম্পেইন আছে এলজিবিটি রাইটস যেটাকে বলা হয়, অর্থাৎ বিকৃত যৌনতা স্বাভাবিকীকরণের জন্য। এই কাজ 90 দশকের শেষাংশ থেকে চলমান, বিভিন্ন সময়ে বিভিন্ন নামে এটা চলমান। প্রথমে এটা হিজড়াদের অধিকার, তারপরে এইডস সংক্রান্ত সচেতনতা, এরকম নানাভাবে বিভিন্ন এনজিও এই কাজকর্ম করেছে। এবং বিভিন্ন এনজিও যারা বিদেশি ফান্ডেড, ওয়েস্টের দ্বারা মূলত ফান্ডেড, তারা এগুলো নিয়ে কাজকর্ম করে এবং তারা পাবলিক হেলথের অজুহাতে অনেক সময় এই কাজগুলো করে, অনেক সময় অধিকারের অজুহাতে এই কাজগুলো করে। এবং এখানে ইন্টারন্যাশনাল এনজিও, পশ্চিমা সরকার এবং জাতিসংঘের মতো সংস্থাগুলোরও প্রেশার আছে। ফর এক্সাম্পল, বাংলাদেশের আইনের একটা ধারা আছে 377, যেখানে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতার মতো বিষয় বেআইনি। এটাকে রেপেল করার জন্য, এটাকে বাদ দেওয়ার জন্য জাতিসংঘ থেকে 2010 থেকে ক্রমাগত বাংলাদেশের সরকারকে চাপ দিয়ে আসা হচ্ছে। এটা হলো একটা দিক, যেটার পেছনের নেক্সাসটা কি। 2 নম্বর বিষয়টা হলো, এবং এখানে এই নেক্সাসের মধ্যে সাংবাদিক আছে, এই নেক্সাসের মধ্যে সুশীল সমাজ আছে, আইনজীবী আছে, ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক আছে, তার একটা একাডেমিক পেপার আছে জার্নালে পাবলিশ করা, সেখানে বিস্তারিত তারা নিজেরাই বলেছে তারা কাদের মাধ্যমে বাংলাদেশে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারিজমের মতো বিকৃতি প্রসারের জন্য কাজ করছেন, ইনস্টিটিউশনালাইজেশনের জন্য কাজ করছেন। আপনারা সবাই সেই পেপার দেখতে পাবেন, এটা প্রকাশ্য পেপার। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো এই যে ব্যক্তি সাফওয়ান, তার র্যাডিক্যালাইজেশন কিভাবে হয়েছে সেটা বলা মুশকিল, বাট তার র্যাডিক্যালাইজেশন হয়েছে এটা নিশ্চিত। এখন এটা সে কি এই ধরনের, ডক্টর সরোয়ার অলরেডি বলেছেন, পাশ্চাত্যে এই ধরনের ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টদের দ্বারা ম্যাস শুটিং এর ঘটনা আছে। তারা স্কুলে গিয়ে স্কুল শুটিং করেছে, বাচ্চাদের মেরে ফেলেছে, এরকম ঘটনা আছে। পরিবারের মধ্যে হত্যা করেছে, এরকম ঘটনা আছে, যার উদাহরণ তিনি দিয়েছেন। অর্থাৎ তাদের এই ধরনের অপরাধ প্রবণতা, তাদের সেলফ হার্মের প্রবণতা, তাদের ড্রাগ ইউজের প্রবণতা, তাদের আত্মহত্যার প্রবণতা সাধারণ জনগোষ্ঠীর চেয়ে অনেক অনেক বেশি। বোঝাতে পেরেছে? যারা বিকৃত যৌনতে আসক্ত, তাদের ড্রাগ ইউজের প্রবণতা, সেলফ হার্মের প্রবণতা, আত্মহত্যার প্রবণতা এবং ভায়োলেন্সের প্রবণতা, যৌন অ্যাবিউজ করার প্রবণতা অন্যদের চেয়ে অনেক বেশি। তো সেই জায়গা থেকেও এই র্যাডিক্যালাইজেশন ঘটতে পারে, অথবা তার পেছনে অন্য কেউ, এদের একটা ইকোসিস্টেম থাকতে পারে, এদের নিজেদের হয়তোবা তারা এই বিষয়গুলো আলোচনা করে, হয়তোবা তারা পাঠচক্র করে, বই পড়ে, আমরা এটা তো জানার সুযোগ দেয়। এই জিনিসটা রাষ্ট্রের দায়িত্ব ছিল, এই জিনিসটা জানা রাষ্ট্রের দায়িত্ব ছিল, বাট আনফর্চুনেটলি রাষ্ট্র সেই দায়িত্ব পালন করে নাই। উৎস ভাই যদি বলেন ওনার প্রশ্নটা। আচ্ছা, আমি আসলে এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না, বিকজ আমার এই মুহূর্তে আমার যে নির্যাতনের কারণে আমি এখন অত্যন্ত অসুস্থ, কিভাবে সেই বিষয়ে হয়তো বা আরেকটা টাইমে আলোচনা করব। এই আন্দোলনের পর থেকে আসলে আমার হেলথ সিগনিফিকেন্টলি ডিটোরিয়েট করেছে। আমি এখন মানে বিন্দুমাত্র আসার ইচ্ছা ছিল না, আমার শরীর প্রচণ্ড মানে পেইনে আছি আমি, কিন্তু তারপরেও আসছি। এখন এটা কেন, কিভাবে, কি অবস্থা সেটা আলোচনা করতে গেলে আরও সময় দিবে, আমাদের যে মেইন টপিক সেখান থেকে দূরে সরে যাবে। কিন্তু একটা ছোট বিষয় আমি বলে রাখি যে আমি এই জুলাইয়ে আহত হয়েছি বা আমার হেলথ আরও খারাপের দিকে গিয়েছে।
এর এর জন্য আমি সরকারের থেকে একটা পয়সা আমি করি নাই, চাই নাই, তাদের কাছ থেকে হেল্প চাই নাই। এর মূল কারণ হচ্ছে যে আমি দেখি যে এখনো আমার প্রাইভেট ইউনিভার্সিটি এবং অন্যান্য ছাত্ররা আমার কাছে এসে বলে যে স্যার আমরা ওষুধের টাকা এখন পর্যন্ত পাচ্ছি না, আমাদের অনেক সমস্যা। এখন আপনারা জানেন আমি আন্দোলনে প্রথম শিক্ষক যে বলেছিল যে আমরা লড়াই করতে প্রস্তুত এবং অন্যায়ভাবে অবৈধভাবে যখন ছাত্রদেরকে হামলা করা হয় আমরা সেটার বিরুদ্ধে লড়াই করব। এইটা সেই সময় অন্য কারো সাহস ছিল না বলার, কোনো সুশীলের সাহস ছিল না। আমি বলেছি, এখন আমি বলার কারণে দেখা অন্যরা আহত হয়েছে, আমার থেকে বেশি হয়েছে, সেইটা জেনে আমি কিভাবে সাহায্য চাই। কিন্তু আপনি দেখেন যে সাহায্য কারা পাচ্ছে, কারা। আপনি জানেন যে সরকার থেকে 2 কোটি কত লক্ষ জানি 9 লক্ষর মতো টাকা দেওয়া হয়েছে পতিতাদেরকে, পতিতারকে বিভিন্ন জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে, ওরা নাকি আহত হয়েছে জুলাইতে। ভাই আমরা হই নাই। শিক্ষক কেন পেশা না? শিক্ষকরা যারা আহত হয়েছে তাদেরকে আপনি বলেন নাই, ওই পেশাকে আলাদাভাবে দিচ্ছেন আর আমাদের লাইনে দাঁড়ায় থাকতে হবে। ওই পেশাকে কেন আলাদাভাবে দিলেন? আপনি সংস্কার কমিটিতে দেখবেন যে ইয়েদেরকে নারী সংস্কার কমিটি পতিতাদেরকে সংবিধানে ঢুকানোর চেষ্টা করছে। আপনি সংস্কার কমিটি দেখবেন যে শিক্ষা সংস্কারের মধ্যে এই ধরনের ওয়ার্ড বাচ্চাদের বইয়ের মধ্যে ঢুকানো হয়েছে, যেটার বিষয়ে আমি আগে বলেছিলাম। আপনি দেখবেন যে সংবিধান সংস্কার সহ বিভিন্নভাবে এই পতিতাদের ফোকাস, মানে এই সমকামিতা, পতিতা, এই ধরনের কাজ ছাড়া, এই ধরনের প্রস্তাবনা ছাড়া মনে হয় এই দেশে আর কোনো সমস্যা নাই। আমি যখন দেখি ভাই যে আমার দেশের ট্যাক্স বাড়ানো হচ্ছে, একটা বিস্কুট খাবে রিক্সাওয়ালা, একজন কৃষক বিস্কুট খাবে, কেক খাবে, সেটার উপর ট্যাক্স বৃদ্ধি হয়েছে, এটা আমি দেখলাম। আমি কিভাবে হেল্প চাই? তাইলে আমার অসুস্থ, আমি এখানে আসতে পারি না, আমি কষ্টে আছি, আমি হেল্প চাই কিভাবে? যখন রিক্সাওয়ালার একটা সব ট্যাক্স বাড়ানো হচ্ছে, আমি তো মনে করবো আমার দেশে টাকা নাই, বাট ঠিকই টাকা পাচ্ছে পতিতাদের। আচ্ছা, পতিতাদারা যে টাকা পাচ্ছে কিভাবে? ও যে আসলে আহত হয়েছে এটা তদন্ত কে করলো? বলে একজন এনজিও নাকি এসে তাদেরকে বলেছে যে তারা এরকম হয়েছে। ওয়াই উইল আই ট্রাস্ট দ্যাট এনজিও? ওয়াই? আমরা হতো না, এটা দেখেন না? শুধু পতিতাদেরকে আপনি দেশের মধ্যে করবেন, মানে এদের আমি উইয়ার্ড লাগে যে বাংলাদেশে এত সমস্যা, মানুষের ট্যাক্স বাড়াচ্ছেন, টাকা দিচ্ছেন পতিতাদেরকে, তারা নাকি অসুস্থ। আমরা মনে হয় আহত হই নাই ভাই, আমরা মনে হয় আন্দোলন করি নাই, আমরা নাকি, আমি তো চাবো না, জীবনও চাবো না। ওয়াই? বিকজ আমার ছেলেমেয়েরা তো এখনো আর অসুস্থ, তারা ওষুধের জন্য বলে স্যার আমরা ওটা পাই না। তো যাই হোক, এগুলো আলাদা বিষয়, এটা নিয়ে আমি আসলে কথা বলতেই চাই নাই, বাট বললেন যেহেতু। শেষ একটা কোয়েশ্চেন যদি কেউ করেন আমাকে স্পেসিফিক্যালি বলেন, আমি তারপরে, আমি অসুস্থ, আমি চলে যেতে চাই। একটু পলিটিক্যাল প্রশ্ন করি, এটা হচ্ছে যে আপনারা হয়তো বা জানেন যে এলজিবিটি বা এলজিবিটি কর্মকাণ্ড শরীরের জন্য খারাপ, দেশের জন্য খারাপ, দেশের আইন অধিকার। তার সত্ত্বেও এটা এক পক্ষের সমর্থন কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বা সাধারণ জনতার জন্য রয়েছে, তারা সমর্থন করে বা তারা চায় যে এলজিবিটি প্রশ্ন করে বা ইসলাম বিরোধী যারা, ইসলামের পক্ষে যারা রয়েছে তাদের সাথে একটা দ্বন্দ্ব রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা আপনারা সামান্য একটা জিডি করে আপনারা সংগঠন আপনারা মিডিয়ার সাথে বলছেন, সেক্ষেত্রে আপনার সামনে একটা উস্কানি বা একটা হতে পারে। এই পরিস্থিতিকে আপনারা কি উস্কিয়ে দিচ্ছেন নাকি আসলে আপনারা কি অন্যভাবে জিনিসটা তার সাথে আলোচনার মধ্যে সমাধান করতে পারছেন? আচ্ছা, উনি খুব ভালো প্রশ্ন করেছেন, আমি এটার উত্তর দিতে চাই। প্রথম হচ্ছে, ওনার প্রশ্নকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। উনি আমাকে বলছেন যে আমরা কি উস্কে দিতে চাচ্ছি নাকি। ভাই পুরা বক্তব্যই দিলাম ভাই, উস্কে যাতে না নেয়। এখন উনি যদি প্রশ্ন করেন উস্কে দিতে চাচ্ছি নাকি আমি পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, ওনার প্রশ্নের তীব্র নিন্দা জানালাম এবং এই প্রশ্নের উত্তর, মানে প্রশ্নটা করায় আমাদের জন্য অপমানজনক। দ্বিতীয় যে কথা বলছেন যে কত মানুষ নাকি, কিছু সংখ্যক মানুষ নাকি এটা পছন্দ করে, এইটা প্রশ্ন করেছেন যে কিছু মানুষ নাকি, নো, এটা আমি বলি, এটা হচ্ছে ওই আমাদের সংবিধান সংস্কার কমিটির যে প্রধান, উনি একটা জরিপ করেছেন যেটা কত % মানুষ চায়। ওনার জরিপে এসেছে মানে 40 জন, মানে 96% মানুষ চায় না। তাও আবার সরকারি জরিপে, তাও আবার এদেরকে ইনক্লুড করা হয়েছে, তাই এই জন্য ওই 4%, নইলে সেটাও পাবে না। ইন্ডিপেন্ডেন্ট জরিপে সেটাও আসবে না। যেখানে 96% মানুষ এটার কোনো মানে চাই না, পছন্দ করে না, এটা বিকৃত, আপনি ডানপন্থী হন, বামপন্থী হন, যে পন্থী হন, এটা বাংলাদেশে কেউ চায় না এই ধরনের বিকৃত জিনিস, উগ্রবাদিতা, জঙ্গিবাদিতা। আর এবং আমি একটা জিনিস খেয়াল করছি ভাই, আপনি জানেন আমার অবস্থান কি, আমি কথা বললে মানুষ শুনে কিনা, এটা আপনি জানেন। আন্দোলনের
24-এর আন্দোলন থেকে এই পর্যন্ত আমি কোনো আন্দোলনের কথা বলেছি, কোনো আন্দোলনে আমি যোগ দিয়েছি? আমি তো চাই দেশের শান্তি, আমি চাই দেশটা স্টেবল হোক, এবং এই কথা আমি সবসময় বলেছি, স্টেবল হোক, দেশে শান্তি আসুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, এটাই আমি চাই। আমি কোনো আন্দোলন কিন্তু ডাক দেই নাই, বলি নাই। তো কাজে এখন যদি এরকম একটা সিচুয়েশন হয়, আমার তো মনে হয় সরকার চায় যে আমরা আন্দোলন করি, যে 500 লোক নিয়ে ইয়ের কাছে যেতে পারে, 500 লোক নিয়ে যে সচিবালয় যাবে, তার কথা সরকার শুনবে, এরকম একটা ভাব। নইলে অটোমেটিক আমরা যারা চাই না, আমরা যারা আন্দোলন করতে চাই না, আমাদের তো কাজ আছে ভাই, আমরা গবেষণা করি, লেখালেখি করি, আমরা যারা আন্দোলন করতে চাই না তাদের কোনো মর্যাদা নাই। আজকে যদি আমি ডাক দিয়ে 500 লোক নিয়ে যাই, তখন দেখবেন আমাদের কথা মূল্যায়ন করা হবে। এই ধরনের সিস্টেম তারা ক্রিয়েট করে, তারা মবকে উস্কে দেয়। এটা কারা করে? সরকার যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মানে সাম্প্রদায়িক ভাবে না দেখে, সে যদি এক চোখা না হয়ে থাকে, তাহলে তো এগুলো হবে না। এখন আমার পক্ষে যদি এখন মনে করেন দাঁড়ায় যায়, কয়েকজন লোক যদি দাঁড়ায় যায় যে কেন বিচার হচ্ছে না, কেন অন্যায়ভাবে আমাদেরকে মানে সাম্প্রদায়িক বামপন্থী সাম্প্রদায়িকরা কেন ইয়ে পাবে আর আমরা কেন পাবো না, এই ধরনের যদি একটা অস্থির সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, তাহলে সেটা কারা দেয়? আপনারা আইন প্রয়োগ করছেন না কেন? আইন তো আছে। তো এই জন্য আমি বলবো ভাই, আমি ব্যক্তিগতভাবে কোনো আন্দোলন চাই না ভাই। আমি জীবনে অনেক আন্দোলন করেছি। আপনারা মিডিয়ারা মানে এই কোটা আন্দোলনের সময় ভিপি নূর যিনি ছিলেন তখন, উনি আমার জুনিয়র, ওনাকে আপনারা মিডিয়াতে ফোকাস করছেন, বাট আমরা প্রাইভেটে আমি নেতৃত্ব দিয়েছি ওইখানে, সেখানে আপনারা মিডিয়াটা জান নাই। তো আমি জীবনে অনেক আন্দোলন করছি ভাই, আমি আন্দোলন এখন আমি করতে চাই না। সো এটাই হচ্ছে আমার বক্তব্য। আমি দেশে শান্তি চাই। আমি একটু অ্যাড করতে চাই। আচ্ছা, এই প্রশ্নটা যে করলেন খুবই দুঃখজনক। মানে যারা মব সন্ত্রাসগুলো জীবনের হুমকি দিল, তাদেরকেই বলতেছেন আপনার আন্দোলনে। আমি কিন্তু শিক্ষক মানুষ, আমার ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন, আমি প্রায় 11 বছর মতন ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে পিএইচডি পোস্টডক করেছি, অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটির 6-7 বছর অ্যাসোসিয়েট, অনারি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলাম। আমার গবেষণার ট্র্যাক রেকর্ড দেখেন। আমরা চাই দেশের স্থিতিশীলতা, আমরা চাই আমাদের দেশে অনেক কষ্ট করেছে মানুষ, অবস্থার উন্নতি হোক। যখন আমাদেরকে হত্যার হুমকি দিতে পারে, তার মানে নর্মাল মানুষ তো অহরহ এই শিকার হতে পারে। সেই জন্য সরকারের দায়িত্ব হচ্ছে যে কোনো ধরনের যে এই যে আইন বহির্ভূত জিনিসকে কঠোর হস্তে দমন করা, যেন এইটাকে কেন্দ্র করে মানে অস্থির পরিবেশ না হয়। ধন্যবাদ। এই কোয়েশ্চনটা আমাদের ছিল। আপনার কোয়েশ্চেন ছিল যে আমরা এটা কেন আয়োজন করতেছি। সো প্রথম কথা হলো যে এটা একটা ভুল ফ্রেমিং। দুজন মানুষকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একটা জিনিস বাংলাদেশের নৈতিকতা অনুযায়ী এটা কেউ সমর্থন করে না। নৈতিক অনুযায়ী এটা ভুল, সমাজের জন্য এটা ক্ষতিকর এবং প্রচলিত আইনে এটা বেআইনি। সেটার পক্ষে সমাজের অনেক মানুষ প্রকাশ্যে অবস্থান নিচ্ছে। এই জায়গা থেকে ফ্রেমিংটা হচ্ছে যে তারাই কাজটা কেন করছে, এবং যেহেতু তারা এটা করছে, এটার কোনো ব্যাকল্যাশ কেন হচ্ছে না। সো প্রশ্নটার ফ্রেমিংটা ভুল, যে কেন আমরা এটা নিয়ে কথা বলবো। এটা হলো 1 নম্বর। 2 নম্বরটা হলো এই জায়গাটাতে আপনাদের রোলটা কি, মিডিয়ার রোলটা কি। সমাজের মধ্যে এরকম একটা জিনিসপত্র হচ্ছে, এটা সমাজের জন্য ভালো কি খারাপ, এই জিনিসটা নিউট্রালিও তো আপনার জায়গা থেকে আপনাদের বিচার করা জরুরি ছিল। মিডিয়ার এটা করা দরকার ছিল। ঠিক আছে, মিডিয়ার জায়গা থেকে মিডিয়ার এই কাজটা করা জরুরি। সিভিল, আপনার প্রশ্ন কি ছিল বলেন? বলেছেন যে আমি বলেছি কি যে আপনারা তো বুঝেন যে এটা আপনারা অপোজ করলে হয়তো রিঅ্যাকশনটা আসবে, সেক্ষেত্রে আমি বলছি যে একজন মানুষকে হত্যার হুমকি দেওয়া হবে, সেটা অপোজ করবো না, সে কি চুপচাপ শুয়ে থাকবে তাকে জবাই করার জন্য? আপনারা কমপ্লেন দিয়েছেন, কোন জায়গায় ভালোভাবে আমরা কমপ্লেন দিলাম? আপনি স্পেসিফিক ভাবে বলেন, তাহলে আমি স্পেসিফিক ভাবে উত্তর দিতে পারবো। কোথায় স্পেসিফিক সুনির্দিষ্ট ভাবে আমাকে বলেন। আপনি সুনির্দিষ্ট ভাবে কয়েকটা কথা বলেন। 1 নম্বর হলো ঢালাওভাবে আমরা কোথায় বললাম? এরকম কোনো বক্তব্য আমি দিই নাই। আপনি কোনো কথা শুনেন নাই, এরকম কোনো বক্তব্য আপনি দেখাতে পারবেন না। ইসলামের বিরুদ্ধে XYZ কেউ লেগেছে। আমরা বলেছি সুনির্দিষ্টভাবে, আমি আবারও বলছি যে যারা এই বক্তব্যটা দিয়েছে তারা এই হুমকিদাতার পক্ষে অবস্থান নিয়েছেন, এবং যারা যৌন সংখ্যালঘুদের অধিকারের কথা বলেছেন, লিঙ্গ সংখ্যালঘুদের অধিকারের কথা বলছেন, তারা LGBT রাইটস এর পক্ষে অবস্থান নিয়েছে। এখানে আমরা ইসলামের কথা আনি নাই আজকে।
আজকে এখানে ইসলামের কোনো কথা আসে নাই, একটা শব্দ আসছে আকীদার কথা আমরা বলছি, তারপর আমরা বলছি অন্য যে সম্প্রদায় আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, তারা কেউ এটার পক্ষে না। এবং বাস্তবতা হলো আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশে অনেকে এটার পক্ষে, এটা অবাস্তব কথা। বাংলাদেশে কেউ এটার পক্ষে না, এটা সম্পূর্ণভাবে বিদেশ থেকে চাপিয়ে দেওয়া একটা এজেন্ডা, এবং অল্প কিছু মানুষ তারা এটার পক্ষে কাজ করছে। এবং আবারও আপনি অনেক কিছুর পক্ষে, এটা দিয়ে কোনো কিছু জাস্টিফাইড হয় না। বাংলাদেশের 60% মানুষ যদি বলে বাকি 40% মানুষকে জেলে ভরো, মেরে ফেলো, আপনি এটা করবেন কিনা? সো এই ধরনের ফ্রেমিং অত্যন্ত নেতিবাচক। এই কাজটা আমাদের করা জরুরি ছিল, কারণ জনপরিসরে ইসলামপন্থী, ইসলামী চিন্তার মানুষকে কোণঠাসা করা হচ্ছে, এবং সেটার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করা আমাদের দায়িত্ব, এবং আমরা এটা করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।